হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সানসেট বেঙ্গলি। তো এটা আমাদের 4th ক্লাস। এর আগে আমরা অলরেডি 3টে শিফট করেছি এমটিএস এর লাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে। আজকের ক্লাসটা শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা মেনশন করতে চাই যে আমরা ডেইলি স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করি আমাদের টেলিগ্রাম চ্যানেল এসএস সানসেট বেঙ্গলিতে। তোমাদের একবার দেখিয়ে দিই সেটা। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এসএস সানসেট বেঙ্গলির। এটা আমাদের কালকে স্টাডি মেটেরিয়ালস এর পিডিএফ ছিল, ঠিক আছে। এভাবে ডেইলি আমরা স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করি এক্সেপ্ট মানডে। এবং এই স্টাডি মেটেরিয়ালস এর মধ্যে আমরা রিজনিং, ইংলিশ, ম্যাথস এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করি। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে 10টা করে প্রশ্ন থাকে। তোমরা যদি এগুলো ডেইলি বেসিসে পড়ো সেটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা তোমরা টেলিগ্রাম ওপেন করে সেখানে এসএস ইনসাইট দিয়ে সার্চ করলে এসএস ইনসাইট বেঙ্গলি চ্যানেল পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা চ্যানেলটা জয়েন করতে পারো। এবং এখানে যে রিজনিং এবং কোয়ান্টগুলো দেওয়া হয়, যেটা অ্যাকচুয়ালি সলভ করার জিনিস, কারণ ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা পড়বে। রিজনিং এবং ম্যাথসটা যেটা দেওয়া হবে সকাল সকালে পিডিএফটা আপলোড করে দেওয়া হয়। তোমরা ডেইলি বেসিসে সেটা কিন্তু একটু করে ফেলার চেষ্টা করবে। এরকমভাবে কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে থাকলে খুব অল্প সময়ের মধ্যে নিজেদের মধ্যে ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে। তো চলো আজকের সেশনটা শুরু করি আমরা। আর আরেকটা কথা, আমি প্রথমে ডিসাইড করেছিলাম যে একদিন ইন্টারভেলে এই ভিডিওগুলো দেব, কেননা ডেইলি ভিডিও করাটা একটু ডিফিকাল্ট। অফিস থাকে, অফিস থেকে ফিরে তারপর তোমাদের জন্য এই প্রেজেন্টেশন তৈরি করা এবং তারপর পড়িয়ে রেকর্ড করা, এগুলো করতে একটু সময় লাগে। সেই সময়টা ডেইলি পাওয়া যায় না। কিন্তু তোমাদের ডিমান্ড থেকে তোমরা বললে যে এমটিএস পরীক্ষার আগে প্রতিদিন করিয়ে দিলে ভালো হয়, ডেইলি যদি একটা করে পেপার করা হয় তাহলে ভালো হয়, কারণ এমটিএস পরীক্ষা তো খুব একটা বেশি দেরি নেই। তো সেই জন্য আমি এটা ডেইলি আনার চেষ্টা করছি। তোমাদের তরফ থেকে যদি একটু প্রচেষ্টা থাকে ভিডিওটাকে একটু শেয়ার করে দেওয়া যাদের প্রয়োজন, তোমাদের বন্ধুদের মধ্যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম আর ফেসবুক গ্রুপে, তাহলে আমার একটু সুবিধা হয়। কেননা অনেকটাই টাইম আমাকে ইনভেস্ট করতে হয়, অফিস থেকে ফিরে এসে অতটা টাইম পাওয়াও যায় না, কিন্তু আমি কোনোভাবে ম্যানেজ করার সেটা চেষ্টা করছি। তোমরা যদি এই ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো তাহলে সেটা আমার জন্য একটু সুবিধাজনক হয়। লাস্ট যে 3টে ভিডিও দিয়েছি সেগুলোতে অতটাও ভিউ নেই, কিন্তু যতজনই দেখেছে তারা প্রত্যেকেই আমার কাছে ইম্পর্টেন্ট, এবং যতজনই কমেন্ট করে বলেছে যে দিদি এটা ডেইলি পারলে কন্টিনিউ করো, তাদেরই কথা রেখে আমি এই জিনিসটা ডেইলি শুরু করেছি। কেননা আমার কাছে 1000টা অ্যাসপিরেন্টের কথা যতটা গুরুত্বপূর্ণ, একজন সিঙ্গেল অ্যাসপিরেন্টের কথাটাও আমি ততটাই গুরুত্ব দিয়ে ভাবি, এবং সেটা তোমাদের জন্য যতটা করা আমার পক্ষে সম্ভব ততটা আমি করার চেষ্টা করছি। তোমরা যদি পারো তাহলে এটা একটু লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। তো চলো আজকে সেশনটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাপিজ। ওকে, তো এটা কিন্তু তোমরা বানানটা অবশ্যই দেখে নেবে। ওকে, অ্যাপিজ 2টো পি আছে। তো আমি যেটা বলি যে যাই পড়ো না কেন, সেটা গ্রামার হোক, ভোকাব হোক, যাই হোক না কেন, একটা আননোন কোনো রকম স্পেলিং বা আননোন কোনো ওয়ার্ড দেখলে পরে সঙ্গে সঙ্গে একটু কমপ্লিকেটেড দেখলে পরে সঙ্গে সঙ্গে একটু বানানটা লিখে নেবে, সেটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো হবে। তো অ্যাপিজের সিনোনিম চেয়েছে। অ্যাপিজ মানে কি হচ্ছে? শান্ত করা। ওকে, অ্যাপিজ মানে হচ্ছে শান্ত করা, মানে তুষ্ট করা। তো অ্যাপিজের খুব সুন্দর সুন্দর সিনোনিম আছে, যেমন পেসিফাই, ওকে, প্লেসেট, এগুলো কিন্তু এসএসসির ফেভারিট ওয়ার্ডস। নোট করে নিও খাতায়, ঠিক আছে। প্যাসিফাই, প্লেসেট এই ওয়ার্ডসগুলো আসে। অ্যাপিজ মানে হচ্ছে শান্ত করা। তো এর সিনোনিম বার করতে বলেছে, ওয়ার্সন, এক্সাইট, ইরিটেট, পেসিফাই। তো আমি অলরেডি এখানে বলেই দিয়েছি যে পেসিফাই অ্যাপিজের সিনোনিম, তো সেজন্য 4th ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতেই পারছো তোমরা। ওকে, সো অ্যাপিজের যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমটা এখানে আছে সেটা হচ্ছে পেসিফাই। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যাপ্টেন উইথ দ্য মেম্বার্স অফ দ্য টিম ড্যাশ গিভেন আ হার্টি ওয়েলকাম অ্যাট দ্য এয়ারপোর্ট ইয়েস্টারডে। এখানে আছে ওয়াজ, আর, ওয়্যার, ইজ। এখানে 2টো পয়েন্ট তোমাদের সাথে আমার ডিসকাস করার আছে, ঠিক আছে। 2টো পয়েন্টস। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এখানে লাস্টে একটা ইয়েস্টারডে আছে। তার মানে কি? গতকাল এই ঘটনাটা যেটা বলছে, ক্যাপ্টেন উইথ দ্য মেম্বার্স অফ টিম গিভেন আ হার্টি ওয়েলকাম, তাদেরকে এয়ারপোর্টে ওয়েলকাম করা হয়েছিল, এই ঘটনাটা অলরেডি গতকালকে ঘটে গেছে। তো সুতরাং এখানে যে ভার্বটা হবে সেটা কিসে হবে? পাস্টে হবে। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম কালকে, কি করে তোমরা নেগেটিভ অ্যাটেম্পটকে দূর করতে পারো। সেই ভিডিওটা পারলে একবার গিয়ে দেখো, এসএস ইনসাইটের যে হিন্দি চ্যানেলটা আছে সেখানে পেয়ে যাবে। তো সেখানে আমি বলেছিলাম যে অপশন এলিমিনেশন দিয়েও কিন্তু তোমরা অনেক ইজিলি আনসার ফাইন্ড আউট করতে পারো। তো এখানেই সেই অপশন এলিমিনেশনটা তোমাদের একবার দেখিয়ে দিই, যে সেন্টেন্সটা চলছে পাস্টে, তাহলে এখানে যে ভার্বটা বসবে সেটাও পাস্টে। তাহলে এখানে যে সেকেন্ড আছে আর এবং 4th আছে ইজ, এই দুটোকে আমি ইজিলি এলিমিনেট করতে পারি। আইদার ওয়াজ হবে নয়তো ওয়্যার হবে, কেননা পাস্টে হবে। এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে।
ওকে, তো এখানে একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে, এটা একটা ভার্বের রুল, অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক, আনলাইক, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, আরও আছে রাদার দ্যান, বিসাইডস, এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করো খাতায়, ঠিক আছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এইরকম অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক, আনলাইক, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, রাদার দ্যান, বিসাইড, ইন অ্যাডিশন টু, এখানে লিখছি আমি ইন অ্যাডিশন টু, এইগুলো দিয়ে যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়, এখানে দুটো সাবজেক্ট কি, একটা হচ্ছে ক্যাপ্টেন আর একটা হচ্ছে দ্য মেম্বার্স অফ দ্য টিম, ওকে, দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়, তাহলে কনফিউশন আসবে যে এই ভার্বটা যেটা বসবে সেটা কার অ্যাকর্ডিং বসবে, এই সেকেন্ড সাবজেক্ট না ফার্স্ট সাবজেক্ট, তাই না, এখানে তো দুটো সাবজেক্ট আছে, ভার্বটা কার অ্যাকর্ডিং বসবে। তো যদি এইগুলো দিয়ে কোনো দুটো সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে ভার্বটা ফার্স্ট সাবজেক্টের অ্যাকর্ডিং বসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলায় সে কোনো কোয়েশ্চেন লিখে রাখতাম না এরকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে, যে এটা পরীক্ষায় আসছে, তো সেরকমভাবে একদম লিখে রাখো, মানে এটা একদম এসএসসির মোস্ট ফেভারিট কোয়েশ্চেন্সের মধ্যে একটা। তো সেক্ষেত্রে ফার্স্ট সাবজেক্টের অ্যাকর্ডিং ভার্ব বসবে, তাহলে এখানে বুঝতেই পারছো ফার্স্ট সাবজেক্ট অ্যাকর্ডিং এখানে ওয়াজ বসা উচিত, সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। এবার সেকেন্ড সাবজেক্টের অ্যাকর্ডিংও কিন্তু বসবে যদি, এটা আমি একটু রিমুভ করে দিচ্ছি, এগুলো সব মুছে দিচ্ছি, যদি দুটো সাবজেক্ট নট অনলি বাট অলসো, ওকে, আইদার অর, নাইদার নর, নান বাট, এইগুলো দিয়ে যদি, ওকে, নট অনলি বাট অলসো একটা হয়ে গেল, আইদার অর হয়ে গেল, নাইদার নর হয়ে গেল, আর নান বাট, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে যে ভার্বটা এখানে বসবে সেটা ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট, মনে থাকবে ভার্বের নিয়ারেস্ট সাবজেক্টের অ্যাকর্ডিং কিন্তু সেই ভার্বটা ইউজ হবে। যদি নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার অর, নান বাট থাকে তাহলে ভার্বের নিয়ারেস্ট যে সাবজেক্টটা, সেকেন্ড সাবজেক্টটা ভার্বের নিয়ারেস্ট হবে, সেই অ্যাকর্ডিং কিন্তু ভার্বটা এখানে বসবে। আর যদি, যেটা আমি প্রথমে বললাম, আই হোপ কি তোমরা সেটা টুকে নিয়েছো, কি অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক, আনলাইক, ইন অ্যাডিশন টু, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, রাদার দ্যান, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্টকে অ্যাড করা হয় তাহলে কি হবে, ফার্স্ট সাবজেক্ট অ্যাকর্ডিং ভার্ব বসবে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার, okay, so the captain with the members of the team was given a hearty welcome at the airport yesterday. Next, India has always believed in the value of the family system. তো আমাকে এখানে এরর বার করতে হবে। তো দেখো, ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ বিলিভ কি হবে, কারণ এটা কি চলছে, প্রেজেন্ট পারফেক্ট চলছে, তাই না, বিলিভড, তাই না, বিলিভড হওয়া উচিত, ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ বিলিভড ইন দ্য ভ্যালু অফ দ্য ফ্যামিলি সিস্টেম। তো আমার অ্যাকর্ডিং এখানে সেকেন্ড ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার, কি সেকেন্ড ওয়ান হচ্ছে তোমার গ্রামাটিক্যাল এরর কন্টেন করছে, সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। নেক্সট কোয়েশ্চেন, আ প্ল্যান অফ হোয়াট ইজ টু বি ডান অর হোয়েন, মানে আমরা একটা প্ল্যান যেটা কিনা কি করব এবং কখন করব এরকম একটা ব্যাপার, হোয়াট টু ডু, হোয়েন টু ডু, এরকম যদি আমরা কোনো প্ল্যান বানাই সেটাকে আমরা কি বলি, শিডিউল, শিডিউলই বলবো। অকিউপেশন, মিটিং, স্কিম তো হতে পারে না, মিটিং তো অনেকের সাথে হতে পারে, সেটা হতে পারে, কিন্তু এখানে তো বলছে আ প্ল্যান অফ হোয়াট ইজ টু বি ডান অ্যান্ড হোয়েন, সো সেটা হবে শিডিউল, এটা ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওকে। নেক্সট কোয়েশ্চেন, টু ফল অ্যাপার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিকে, ডিকে মানে কি, ক্ষয় হয়ে যাওয়া, মানে ক্ষয় হতে হতে তার ফল হিসেবে কি হলো, একদম পুরোপুরি ফল হয়ে গেল, ওকে। সো এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে, ডিসইন্টিগ্রেট, ডিসহ্যাবেলড, ডিসকন্টিনিউ, ডিসলোকেট। আমি জানি তোমরা অলরেডি বুঝে গেছো যে কি আনসার হবে, সেটা হবে ডিসইন্টিগ্রেট, ওকে, ডিসইন্টিগ্রেট, ইন্টিগ্রেট, ডিসইন্টিগ্রেশন, এরকম নিশ্চয়ই তোমরা ওয়ার্ড শুনেছো, যে ক্ষয় হওয়ার ফলে যে অবস্থাটা হয় সেটাকে বলা হচ্ছে ডিসইন্টিগ্রেশন বা ডিসইন্টিগ্রেট, এখানে আমি ভার্বটা ধরছি, ওকে। আচ্ছা, সেকেন্ড অপশন বলছে ডিসহ্যাভেলড, দেখো ডিসহ্যাভেলড এ কিন্তু অবশ্যই বানানটা লিখে নিতে হবে ডিসহ্যাভেলডের, আর ডিসহ্যাভেলড মানে কি, অপরিচ্ছন্ন, ওকে, আনটাইডি, আনটাইডি, ডিসহ্যাভেলড মানে হচ্ছে, আমি লিখছি তোমরা কিন্তু আমার সাথে সাথেও লেখো, ওকে, ডিসহ্যাভেলড মানে হচ্ছে আনটাইডি, অপরিচ্ছন্ন, অথবা বলতে পারো বিকৃত, এটাও বলা যায়, ওকে, বিকৃত।
আচ্ছা, ডিসকন্টিনিউ তো তোমরা জানোই। ডিসলোকেট মানে কি? ডিসলোকেট, লোকেটের আগে ডিস মানে একটা জায়গা যেটা ছিল মানে লোকেশনটা আমি সরাচ্ছি, ওর লোকেশন থেকে সরাচ্ছি, মানে স্থানচ্যুত করছি আর কি, জায়গাটা স্থানচ্যুত করছি, মানে একটা জিনিস যদি যে জায়গা ছিল সেখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ডিসলোকেট। সো এখানে আমাদের যে আনসারটা হবে টু ফল অ্যাপার্ট অ্যাজ আ রেজাল্ট অফ ডিকে ইজ ডিসইন্টিগ্রেট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, লুজেন দ্য পার্টস স্ট্রিংস। লুজেন দ্য পার্টস স্ট্রিংস। ওকে, এই ইডিয়ামটার কি মানে? এই ইডিয়ামটার মানে হচ্ছে ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ মানি অ্যাভেলেবল টু বি স্পেন্ট। ওকে, ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ মানি অ্যাভেলেবল টু বি স্পেন্ট, মানে আমি যে পয়সাটা বা যে টাকাটা আমি খরচা করতে চাইছি সেটার অ্যামাউন্ট আমি বাড়ানোর কথা বলছি। ওকে, লুজেন দ্য পার্ট স্ট্রিংস মানে এরকম কিছু না, মানে স্ট্রিংস মানে কি? সুতো। হ্যাঁ, তো সুতোটা আমি লুজ করার চেষ্টা করছি, মানে আমি একটু কোনো জিনিস লুজ মানে আমি একটু ছাড় দিচ্ছি নিজেকে, মানে আমি যে টাকাটা খরচা করতাম সেটাকে আরটু ছাড় দিয়ে আরটু বেশি করছি, ইনক্রিজ দ্য অ্যামাউন্ট। ঠিক আছে, সো এখানে অপশনসগুলো কি আছে একটু দেখে নিই। টু ইনক্রিজ দ্য মানি অ্যাভেলেবল ফর এক্সপেন্ডিচার, যেটাই কিনা হওয়া উচিত, তাই না? টু বি মাইজারলি, মাইজারলি মানে আমাকে তোমরা কমেন্ট করে জানাও হোয়াট ইজ মাইজারলি। ওকে, টু রিডিউস দ্য এক্সপেন্ডিচার, না এটা তো একদম অপোজিট হয়ে গেল, টু রিডিউস দ্য এক্সপেন্ডিচার। অ্যান্ড টু লুজ আ পার্টস মানে এটা অ্যাকচুয়ালি লিটারেলি পার্টসকেই ধরে ফেলেছে মিনিংটাতে। ওকে, সো সেটা হবে না। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, টু ইনক্রিজ দ্য মানি অ্যাভেলেবল for expenditure is the appropriate meaning of the idiom loosen the purse strings. Okay, to increase the money available for expenditure. Next question, everyone was amazed dash the young child's courage. তো একটি বাচ্চার কারেজ দেখে সবাই একদম অ্যামেজ হয়ে গেল। ওকে, তো অ্যামেজ এখানে কি প্রিপোজিশন বসবে? অ্যাট বসবে। হ্যাঁ, যেমন আমরা কি বলি সারপ্রাইজ অ্যাট। ওকে, তো তেমন অ্যামেজ অ্যাট। ওকে, এক্সাইটেড অ্যাট। ওকে, তো এরপরে আমরা অ্যাট ইউজ করব, তো দ্যাটস ওয়াই ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, এভরিওয়ান ওয়াজ অ্যামেজড অ্যাট দ্য ইয়াং চাইল্ডস কারেজ। ওকে, নেক্সট ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে কি? খালি, তাই না? খালি, ভ্যাকেন্ট মানে খালি। তো সেটার আমার সিনোনিম চেয়েছে, বিজি তো ব্যস্ত হয়ে গেল। ইউজড ফুল, ফুল তো মানে আমি বলতে পারি অ্যান্টোনিম আর কি, কাইন্ড অফ ফুল, ইটস ফুল। ওকে, হাউসফুল যেরকম বলি আর কি। বেয়ার, বেয়ার মানে কি? আমরা যে বলি না বেয়ার ফিট মানে কি? খালি পা, তাই না? আমি খালি পায়ে চলছি, বলে না বেয়ার ফিটে চলছে, বেয়ার ফুট অর বেয়ার ফিট। ওকে, তো সেটা হচ্ছে বেয়ার মানে এটা বোঝায়, তাহলে সেই অনুযায়ী ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হুইচ ইজ অ্যাভেলেবল হেয়ার। ভ্যাকেন্টের সব থেকে ভালো অপশনস যা যা অ্যাভেলেবেল আছে তার মধ্যে ভ্যাকেন্টের যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম সেটা হচ্ছে বেয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে তো তোমরা জানো কাউকে অ্যাপ্রোচ করা, এখানেও কিন্তু দুটো ডবল পি আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, অ্যাপ্রোচ আবার ROACH। ওকে, তো এখানে আছে মিট। মিটটা তো কাইন্ড অফ সিনোনিমের মতো হয়ে গেল। রিচ, নিয়ার, অ্যাভয়েড। এখন আমি কাউকে অ্যাভয়েড করছি আর আমি কাউকে অ্যাপ্রোচ করছি। কাউকে অ্যাপ্রোচ করছি মানে কি? আমি তার সাথে মানে তার প্রতি মানে অভিমুখ মানে তার প্রতি আমি কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি না, দ্যাট মিনস আমি তাকে অ্যাভয়েড করছি। ওকে, সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাপ্রোচের অ্যান্টোনিম হবে অ্যাভয়েড এখানে যে যে অপশনসগুলো অ্যাভেলেবেল আছে। নেক্সট 10th নাম্বার কোয়েশ্চেন, ঋতু গোজ টু সিঙ্গাপুর ফর হার হলিডেজ লাস্ট ডিসেম্বর। তো এটা কি বলছে? লাস্ট ডিসেম্বর মানে হয়ে গেছে, পাস্ট, পাস্টের কথা বলছে। তার সিঙ্গাপুরে হলিডেজ যে গেছিল ঋতু সেটা পাস্ট মানে লাস্ট ডিসেম্বর মানে পাস্ট টেন্সে হচ্ছে এটা, তাহলে গোজ কেন হতে যাবে? গোজ হবে না নিশ্চয়ই। কি হবে? সিম্পল পাস্টে হবে, কোনো রকম পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াসের কোনো ঝামেলা নেই, সিম্পল পাস্ট টেন্স এখানে অ্যাপ্লাই হবে। ওকে, সো দেখো হ্যাড গন চলে এসছে পাস্ট পারফেক্ট, যেটার কোনো প্রয়োজন নেই। হ্যাজ গন এটা তো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্টের তো সিনই নেই। ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস, যেটা বললাম কোনো দরকার নেই। ওয়েন্ট টু সিঙ্গাপুর, একদম সিম্পল ব্যাপার, ওয়েন্ট টু সিঙ্গাপুর। ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ঋতু ওয়েন্ট টু সিঙ্গাপুর ফর হার হলিডেজ লাস্ট ডিসেম্বর। ওকে, আমি আশা করি যা যা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার আছে, এবং আমি যতটা সম্ভব ততটা ডিটেলসে তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি, যাতে শুধু 25টা প্রশ্নের 25টা উত্তর পড়ে কি হবে এক্সপ্লেনেশন সেটা পড়ে চলে যাবে না তোমরা,
মানে সেটার সাথে সাথে যতটা অ্যাডিশনাল যা যা পয়েন্টস আছে সেগুলো ডিসকাস করা যায়, আমি সেটাই সবসময় চেষ্টা করে থাকি। চলো নেক্সট কোয়েশ্চেন, আ ভ্যাকেশন ইজ দ্য টাইম টু রিল্যাক্স অ্যান্ড ব্রেক আপ ফ্রম দ্য রুটিন। এখানে গ্রামাটিক্যাল এরর বের করতে হবে। আমি যদি 1 by 1 ওয়ার্ডসগুলো পড়ি, বলছে আ ভ্যাকেশন, একদম ঠিক আছে, এখানে এই হবে ভি এর আগে, ওকে। আ ভ্যাকেশন ইজ দ্য টাইম টু রিল্যাক্স, এইটুকু অব্দি তো কোনো এরর মনে হচ্ছে না। ভ্যাকেশন ইজ দ্য টাইম টু রিল্যাক্স, দা বলছি কারণ আমি পার্টিকুলার এই টাইমটার কথা বলছি, মানে ভ্যাকেশনের কথা বলছি, ওকে। টু রিল্যাক্স অ্যান্ড ব্রেক আপ ফ্রম দ্য রুটিন। এখন ব্রেক আপ ফ্রম দ্য রুটিন, ব্রেক আপ মানেটা কি? আমি তো আশা করি তোমরা ব্রেক আপ মানে সবাই জানো, টু এন্ড আ রিলেশনশিপ। তা এখানে তো সেরকম কিছু ব্যাপার নয়, তাই না? ব্রেকআপ ফ্রম দ্য রুটিন মানে রিলেশনশিপে, মানে রুটিনের সাথে ব্রেকআপ করে ফেললাম, তো সেটা তো নিশ্চয়ই এখানে বোঝানোর চেষ্টা করছে না। হ্যাঁ, ব্রেকের সাথে জড়িত কিছু একটা হওয়া উচিত, কিন্তু ব্রেকআপ ফ্রম দ্য রুটিন তো হতে পারে না। তো সেই অনুযায়ী এখানে সেকেন্ড ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার, যেটা কিনা কি হওয়া উচিত? ব্রেকআপ তো হবে না বুঝলাম, এবার আমাদের পড়ার নিয়ম কি? গ্রামাটিক্যাল এররে শুধু এরর বের করলাম ব্যাস চলে গেলাম, সেটা তো হতে পারে না। এররটা এলিমিনেট করে ওখানে অ্যাকচুয়ালি হওয়াটা কি উচিত বা কি হতে পারে সেটাও তো দেখতে হবে, তাই না? ব্রেকআপ হবে না বুঝলাম, কিন্তু তার জায়গায় কি হবে? আমার যেটা মনে হচ্ছে তার জায়গায় এরকম হতে পারে, অনেক কিছুই হতে পারে, টেক আ ব্রেক, এটা হতে পারে, ওকে। আ ভ্যাকেশন ইজ দ্য টাইম টু রিল্যাক্স অ্যান্ড টেক আ ব্রেক, আমি ব্রেক নিচ্ছি, ওকে। আমার যে রুটিন আছে, আমার যে রেগুলার রুটিন চলে যেটা, সেটা থেকে আমি একটা ব্রেক নিচ্ছি। আরে টেক আ ব্রেক এরকম বলি না আমরা, তো সেটাই, অ্যান্ড টেক আ ব্রেক ফ্রম দ্য রুটিন, ওকে। তো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, পেটস আর গুড ড্যাশ ফর লোনলি পিপল। সাবস্টিটিউটস, এখন সাবস্টিটিউটস তো আমরা সাধারণত যারা নন লিভিং, সেই ক্ষেত্রে আমরা এই কথা ইউজ করতে পারি আর কি, সেই সাবস্টিটিউট সেই ক্ষেত্রে ইউজ করতে পারি। প্লাস এখানে যে মিনিংয়ে বলছে, সেই মিনিং তো সাবস্টিটিউটের আসেই না, ওকে। পেটস আর গুড গাইডস, বাট তারপরে লোনলি পিপল আছে, তো লোনলি পিপলের ক্ষেত্রে এখানে এরকম কিছু বন্ধু টাইপের কিছু বোঝানোর চেষ্টা করছে, তাই না? যে বন্ধু মানে লোনলি পিপল যারা একা থাকে তাদের জন্য পেটসটা ভালো বন্ধু হতে পারে, এরকম কিছুটা বোঝানোর চেষ্টা করছে। সো গাইডসটাও হতে পারে না, নার্সেস তো প্রশ্ন উঠছে না, তাহলে লাস্ট ওয়ান কম্প্যানিয়ন্স, যেটা কিনা একদম কারেক্ট, ওকে। পেটস আর ভেরি গুড কম্প্যানিয়ন্স ফর লোনলি পিপল, ওকে। সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ ফর দ্য বেটার, ইডিয়ম। এবার দেখো, এটা তুমি এমনি পড়লেও বুঝতে পারবে যে চেঞ্জ ফর দ্য বেটার, আমি যদি এমনি ভাবি চেঞ্জ ফর দ্য বেটার মানে কি বলতে চাইছে, মানে কিছু মানে ধরো গুড থেকে তো বেটার হয় জিনিসটা, ওকে। তো মানে যা সিচুয়েশন আছে সেটাকে আরটু বেটার করার জন্য কোনো চেঞ্জ আর কি, চেঞ্জ ফর দ্য বেটার মানে কি? ধরো তুমি এখন আছো, এখন তোমার যা পজিশন আছে হয়তো তুমি খুব ভালো আছো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যদি চাকরিটা পাও তাহলে তোমার আরো বেটার থাকতে পারো, ওকে। আমাদের দেশে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ লোকই খুব কষ্টে আছে চাকরি না পেয়ে। আমি তাদের কথা বলছি না, মানে আমি ইন জেনারেল ধরো এমন কারো কথা বলছি যে ধরো এমনিও ভালো আছে, কিন্তু আরেকটু ভালো থাকতে পারে যদি চাকরি পেয়ে যায়। তো তাহলে সেটা কি? চেঞ্জ ফর দ্য বেটার, ওকে। সো অপশনস কি আছে? অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন দ্য সিচুয়েশন, যেটা আমার ঠিক একদম মনে হচ্ছে যে সিচুয়েশনটা আছে সেটা আরেকটু ইমপ্রুভমেন্ট হবে, মানে একটা ইমপ্রুভমেন্ট হলো, ওকে, গুড থেকে বেটার হলো, সেরকম ধরতে পারো। প্রিটেন্ড টু বি সামওয়ান এলস না, এরকম কিছু তো না, যেটাকে হিপোক্রিট বলি আমরা, ওকে। হিপোক্রিটের বানানটা কি? হিপোক্রিট মানে যেটা তুমি নও কিন্তু তুমি দেখানোর চেষ্টা করছো যে এটা আমি। এক্সচেঞ্জ অ্যান্ড ওল্ড প্রোডাক্ট ফর নিউ, টু কিপ লুজ চেঞ্জ। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, যেটা কিনা একদম কারেক্ট আনসার আমাদের। অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন দ্য সিচুয়েশন is the appropriate meaning of the idiom change for the better, okay. next হচ্ছে আমাদের স্পেলিং এর কোয়েশ্চেন। পেশেন্ট একদম ঠিক আছে, PATIENT। ইন্টেন্ট অলরেডিতে একটু বেশি এল পড়ে গেছে, তাই না? তো এখানে হবে অলরেডি, ওকে। আর ডিসরাপ্ট তো ঠিকই আছে। সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, আমরা কিন্তু এটা পুরো MTS এর লাস্ট ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, লাস্ট MTS যে পরীক্ষা আছে সেই নিয়ে আলোচনা করছি, এবং তোমরা যে কোয়েশ্চেন্সগুলো দেখছো এরকম টাইপেরই কোয়েশ্চেন্স কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের MTS এক্সামে। এবং আমি চাই যে তোমরা এগুলো আমার সাথে ডেইলি প্র্যাকটিস করো, যখন আমি প্র্যাকটিস করাচ্ছি, এবং করতে করতে তোমরা একদম ইউজ টু হয়ে যাও, যে প্যাটার্নের কোয়েশ্চেন আসতে চলেছে সেই প্যাটার্নের কোয়েশ্চেনের সাথে একদম ইউজ টু হয়ে যাও। এই জন্যই তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করানো।
আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা প্র্যাকটিস করছি কেন করছি, যাতে এরকম ধরনের কোয়েশ্চেন, এই দুটো OWS আসে, এই দুটো EDM আসে, এরকম একটা প্যাটার্ন যেন তোমাদের মনের মধ্যে ফিক্সড হয়ে যায় এবং এই জিনিসটা নিয়েই তোমরা পরীক্ষা দিতে চলে যাও, ব্যাস, আর কোনো সমস্যা হবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, টার্ডি। টার্ডির অ্যান্টোনিম, তাহলে আগে তো জানতে হবে টার্ডির মানেটা কি। টার্ডির মানে হচ্ছে স্লো, ওকে, বা দেরি করা আর কি, টার্ডি। ওকে, তার মানে ফাস্ট করাটাকে আমরা বলবো নিশ্চয়ই, তাই লেট, স্লো। স্লো তো বললাম, লেট স্লো এগুলো তো সিনোনিম হয়ে গেল। ওকে, লেজি, লেজি তো আলাদা, অলস। আর আর্লি, আর্লিটা আমি একদম এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম বলতে পারবো। সো আর্লি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ টার্ডি। ওকে, যা আমি মানে বলছি, যদি তোমরা এর মধ্যে কোনো একটা ওয়ার্ডে না জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই খাতায় নোট করতে হবে। ওকে, নয়তো এই সেশন দেখার কোনো মানে থাকবে না। সেশন দেখবে 2-3 দিন মনে থাকবে, তারপরে আরো ওয়ার্ড জমতে থাকবে, জমতে জমতে ভুলে যাবে যে কি পড়েছিলে 3-4 দিন আগে। ওকে, কিন্তু নোট করে রাখলে সেটা যদি তুমি রিভাইজ করো আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, লাইক 1 week, আফটার 1 week অর আফটার 15 days, তাহলে কিন্তু সেই জিনিসটা এক জায়গায় লেখা থাকলেও তুমি সেখান থেকে পড়তে পারবে। কিন্তু তুমি যদি না লেখো সেটা একটু মুশকিল, কেননা ভোকাবের কোনো এন্ড নেই। প্রিভিয়াস ইয়ারে আমরা যে বলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ে যাবে, প্রিভিয়াস ইয়ারে কত প্রশ্ন আছে বলো তো, সব আমাদের কি মনে থাকে এরকম ভাবে? কিন্তু যদি আমরা এরকম নোট করে রাখতে পারি তাহলে কিন্তু অনেক জিনিস একটা জায়গায় স্টোর করা হলো, এবং সেটা একান্তই নিজের। ওকে, কারণ নোট পড়ার দরকার নেই, নিজে নোট বানাবে। নোট বানানোটাও কিন্তু একটা তোমার পড়াশোনার একটা অঙ্গ। সবাই বলে যে টপার্সদের নোট পড়বো, টপার্সদের নোট পড়বো। টপার্সদের নোট পড়ে টপার্সরা টপ করেছে, তুমি তোমার নোট পড়ে তুমি তোমার জায়গাটা করে নেবে, তুমি তোমার সিলেকশনটা নেবে। নোটস জিনিসটাই এমন যে নোটস জিনিস তুমি যদি নিজে না বানাও তাহলে কারণ নোট পড়া, কারণ নোট পড়ছো আর বই পড়ছো তো একই তো ব্যাপার হয়ে গেল। ওই নোটটা তো সে নিজের সুবিধার জন্য বানিয়েছিল, তুমি নোটটা বানাবে, তুমি তোমার সুবিধার জন্য নোটটা বানাবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন, রিকগনিশন, স্ট্যাগনেশন, ডেফিনেশন, অ্যামিউনেশন। এবার দেখো আমরা বললাম ডেফিনেশন, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ডটা ডেফিনেশন না, অ্যাকচুয়ালটা হচ্ছে ডেফিনিশন। ওকে, ডেফিনিশন যদি সেইভাবে আমরা প্রোনাউন্স করি, ওকে, NI হয়। সো থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। অ্যামিউনেশনটাও কিন্তু দেখে নেবে, এখানে কিন্তু ডাবল M আছে, অ্যামিউনিশন। ওকে, অ্যামিউনিশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, I am not used to eat spicy and oily food। তো এই আন্ডারলাইন সেগমেন্ট যে বলছে ইউজ টু ইট, এখানে কি হবে? এখানে আছে ইউজ টু ইটিং, সাবস্টিটিউশন রিকোয়ার্ড নয়, ইউজ টু ইটিং, ইউজ টু ইট। তো এখানে আমার তোমাদের দুটো কথা বলা আছে। ওকে, ফার্স্ট হচ্ছে এক হয় I am used to eating। ওকে, I am used to eating মানে এটা হচ্ছে আমি রেগুলারলি করে থাকি, একটা রেগুলার রুটিন এর কথা বলছি। ইউজ টু, ইউজ টুটাকে দুভাবে ইউজ করতে পারি আমরা। এক হচ্ছে আমি এটা রেগুলারলি করে থাকি আর কি, আমার রেগুলার রুটিনের মধ্যে পড়ে, আই এম ইউজ টু ইটিং স্পাইসি অ্যান্ড অয়েলি ফুড। ওকে, সো দিস ইজ মাই রেগুলার রুটিন, দিস ইজ লাইক মাই, আই ডু দিস ইউজুয়ালি। ওকে, আই ডু দিস ইন আ রেগুলার ইন্টারভেল, সো দ্যাটস ওয়াই আই এম ইউজিং আই এম ইউজ টু ইটিং। ওকে, দিস ইজ ইন প্রেজেন্ট ফর্ম। আর একটা ইউজ টু আছে, সেটা হচ্ছে পাস্ট ফর্মে বোঝানোর জন্য, এবং সেখানে কিন্তু আমরা ইউজ টুর পর ইটিং ইউজ করবো না, আই ইউজড টু ইট ইউজ করবো। ওকে, আই ইউজ টু ইট স্পাইসি অ্যান্ড অয়েলি ফুড যদি বলি, তার মানে এটা বোঝায় যে আমি আগে খেতাম আর কি। ইউজড টু এটা হচ্ছে পাস্টে চলছে, এটা হচ্ছে প্রেজেন্টে চলছে। খুব ভালো করে বুঝবে কিন্তু জিনিসটা, ইউজ টু দিয়ে কিন্তু অনেক কিছু আসে, তোমরা কিন্তু এই কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হয় না এবং এটা এরকমই থেকে যায় এবং পরীক্ষায় ভুল করে চলে আসো, যেটা একদমই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। পড়ছি কষ্ট করে, তার মানে আনসারও কারেক্ট করতে হবে, ঠিক আছে? সো আই এম ইউজড টু ইটিং, এখন বুঝতেই পারছো এখানে অ্যাম আছে, তো দ্যাট মিনস এটা প্রেজেন্টেই হবে না। আই এম ইউজড টু ইটিং, so that is in present form and I do this in a regular manner. Okay, but here I used to eat, that means I did this in my past. Okay, আমি পাস্টে হয়তো এটা করে থাকতাম in regular basis। তো এখানে তো আমাকে আন্ডারলাইন পোর্শন এটা দিয়েছে। ওকে, তার মানে এখানে অ্যাম ফিক্সড, আমি অ্যামকে তো চেঞ্জ করতে পারবো না, তাহলে আই অ্যাম ইউজড টু, এখানে ফার্স্টে ডি হবে আর এখানে আইএনজি হবে। ক্লিয়ার? এবার আমি অপশনস দেখবো। হ্যাঁ, ফার্স্টেরটাই আছে, আই অ্যাম ইউজড টু ইটিং হবে। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার।
এখন তোমাদের মনে এই প্রশ্নটা আসবে যে ইউজড টু এর পর টু এর পর আবার ভার্বের আইএনজি কি করে হচ্ছে? আমরা তো জানি টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাই না? টু এর পর ভার্বের আইএনজি ফর্ম কি করে হচ্ছে? তাহলে এমন কিছু এক্সেপশনস আছে ভার্বের আইএনজি হয়, তো সেটা কি কি সেটা আমাদের একবার দেখে নিতে হবে, তাই না? তো যেমন একটা তো ইউজ টু হয়ে গেল, যেমন হচ্ছে অ্যাডিক্টেড টু, ওকে। লুকিং ফরওয়ার্ড টু, এটা তো তোমরা নিশ্চয়ই দেখেও থাকবে হয়তো, লুকিং ফরওয়ার্ড টু। আরও হয় গিভেন টু, with a view to, আর হচ্ছে taken to, prone to, এগুলো মোস্টলি জিজ্ঞাসা করা হয়, এর জন্য আমি তোমাদের লিখে দিলাম। বোঝা যাচ্ছে লেখাটা? আমি একটু তাড়াতাড়ি করে লিখলাম। অ্যাডিক্টেড টু, লুকিং ফরওয়ার্ড টু, গিভেন টু, উইথ দ্য ভিউ টু, টেকেন টু, প্রোন টু, ওকে। এগুলোর পর কি আসবে? ভার্বের আইএনজি ফর্ম আসবে, ওকে। ভার্বের আইএনজি ফর্ম আসবে, বাট ইউজুয়ালি ভার্বের ফার্স্ট ফর্মই আসে টু এর পরে, বাট কিছু এক্সেপশনস আছে, সেই এক্সেপশনসে তোমাদের কি হবে? ভার্বের আইএনজি ফর্ম বসবে আফটার টু, ওকে। লাইক দিস কোয়েশ্চেনে অলসো হচ্ছে এটা ইউজ টু ইটিং, ওকে। চলো এটা কিন্তু অবশ্যই নোট করে নেবে। নেক্সট, our school has been issued instructions to restrict online classes to 2 hours towards the primary classes. এখানেও কিন্তু একটা গ্রামারের রুল বুঝতে হবে। দেখো, our school has been issued, তো বুঝতেই পারছো instructions to restrict online classes, এই এর সাথে কিন্তু এই টু, ঠিক আছে, restrict to, ওকে, restrict online classes to, ওকে, restrict to, রেস্ট্রিক্টের সাথে কিন্তু টু ইউজুয়ালি ইউজ করি। চলো এবার আমরা আন্ডারলাইন ওয়ার্ডে যাই। কি বলছে? রেস্ট্রিক্ট অনলাইন ক্লাসেস টু 2 hours টুয়ার্ডস দ্য প্রাইমারি ক্লাসেস। এবার এখানে তো এরকম কিছু বলছে না যে ইনস্ট্রাকশনটা ইস্যু করা হয়েছে যাতে প্রাইমারি ক্লাসের যে অনলাইন ক্লাস হয় সেটা 2 hours অবধি যেন থাকে। তো এটা প্রাইমারি ক্লাসের জন্য এই ইনস্ট্রাকশনটা ইস্যু করা হয়েছে, তাই না? সো সেখানে টুয়ার্ডস কেন হবে? ইনটু আমরা কখন ইউজ করি? মুভ করছে যখন, কোনো জায়গা থেকে একটা জায়গা থেকে অপর জায়গায় যখন কোনো জিনিস মুভ করছে, ওকে, সেক্ষেত্রে আমরা ইনটুটা ইউজ করি। অবশ্যই এখানে ফর হওয়া উচিত, প্রাইমারি ক্লাসদের জন্য এই ইনস্ট্রাকশনটা ইস্যু করা হয়েছে, ওকে। সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, রেস্ট্রিক্ট অনলাইন ক্লাসেস টু 2 hours for the primary classes, okay. Next, I know she is much superior from me in intelligence, okay. তো গ্রামাটিক্যাল এরর অনেকেই খুঁজে পাবে, ঠিক আছে, কেননা তোমরা যেটা করবে যদি তোমরা না জেনে থাকো তখন তোমরা করে ফেলবে সুপিরিয়র দ্যান করে ফেলবে, যেটা কিনা একদমই হবে না, ঠিক আছে। জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এগুলোর সাথে কি বসে? এগুলোর সাথে বসে টু, মনে থাকে যেন, ঠিক আছে, টু বসে। সুপিরিয়র টু হবে নাকি দ্যান হবে, ওকে। আই নো শি ইজ মাচ সুপিরিয়র টু হবে, ওকে। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, মাদার ট্রাইড টু ড্যাশ দ্য চাইল্ড হোয়েন হি ওয়াজ ক্রাইং ফর আ টয়। তো বাচ্চা যখন একটা খেলনার জন্য কান্নাকাটি করছিল তখন মাদার কি করার চেষ্টা করবে? মানে খেলনার প্রতি যে মনটা, সেই মনটাকে সরানোর চেষ্টা করবে। তার মানে কি করবে? তার যে মনোযোগটা আছে, তার যে অ্যাটেনশনটা আছে সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করবে, তার জন্য তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, তাই না? ডিস্টার্ব করার চেষ্টা করবে না। আর কোনো কিছু এখানে মানে অ্যাবজর্ব মানে কি শুষে না, সেটাও হবে না। অ্যাট্রাক্ট তো করবেই না, ডিস্ট্র্যাক্ট করবে, তাকে ডিস্ট্র্যাক্ট করবে যাতে তার মনটা খেলনা থেকে অন্যদিকে সরে যায়, ওকে। সো মাদার ট্রাইড টু ডিস্ট্র্যাক্ট দ্য চাইল্ড হোয়েন হি ওয়াজ ক্রাইং ফর আ টয়। চলো নেক্সট আমাদের ক্লোজ টেস্ট শুরু হচ্ছে, তো আমরা একবার কি করব, প্যারাটা পড়ে নেব, ওকে। সো এভরি লিভিং স্পিসিস অফ আওয়ার প্ল্যানেট হ্যাজ চেঞ্জড অর ইজ চেঞ্জিং। Some dash such as the prehistoric saber-toothed tiger dash died out and some are dash dying out. Sometimes new species appear. The dog is dash species which man has caused to dash from the wolf. তো এখানে স্পিসিসদের নিয়ে অ্যাকচুয়ালি এই
ক্লোজ টেস্টটা এক্সপ্লেন করা হয়েছে যে আমাদের প্ল্যানেট চেঞ্জের সাথে সাথে কি করে আমাদের যে স্পিসিস যেগুলো কি করে দিনকে দিন চেঞ্জ হচ্ছে সেটার উপর অ্যাকচুয়ালি এই ক্লোজ টেস্টটা প্রি হিস্টোরিক যুগে একটা টাইগারদের সম্পর্কে এখানে বলা হয়েছে, তারপর নিউ স্পিসিস এসছে সেই বিষয়ে বলা হচ্ছে। চলো আমরা দেখে নিই। এভরি লিভিং স্পিসিস অফ আওয়ার প্ল্যানেট হ্যাজ চেঞ্জড অর চেঞ্জিং, মানে কিছু অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর কিছু চেঞ্জ হচ্ছে, চলছে, কন্টিনিউয়াস টেন্স। সাম ড্যাশ such as the prehistoric saber-tooth tiger, ওকে। সাম ড্যাশ, এবার দেখো এখানে একটা সমস্যা আছে, অনেক সময় মানে এসএসসির উত্তরপত্রে কিছু কিছু ভুল টিক হয়ে থাকে। আমার মনে হয় পার্সোনালি যে এটা একটা ভুল আনসার হয়তো দিয়েছে, কারণ এখানে যে অপশনসগুলো আছে স্যাম্পল, স্পেসিমেন্স, স্পিসিস, স্ট্রেইনস, আমার মনে হয় এখানে স্পিসিস হওয়া উচিত, ওকে। Some species such as the prehistoric saber-tooth tiger, ওকে, কারণ আমরা এখানে স্পিসিসের সম্পর্কেই কথা বলছি, কিন্তু এসএসসি যে আনসারটা দিয়েছে সেটা দিয়েছে স্যাম্পলস, ওকে। সাম স্যাম্পলস সাচ অ্যাজ দ্য প্রিহিস্টোরিক সাবার-টুথ টাইগার। তো আমার মনে হয় না যে স্যাম্পলস এখানে হতে পারে, এখানে মানে এই জিনিসটা একেবারেই আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। তো অনেক সময় কি হয়, পরে আবার আনসারকে ঠিক করে একদম রিভাইজড আনসার কি বেরোয়, হয়তো সেখানে সব ঠিকঠাকই এসছিল, হয়তো সেখানে এগুলো ঠিক করে চেঞ্জ করে হয়তো দিয়েছিল, বাট এটা তো ফার্স্ট থেকে নেওয়া, তো সেই জন্য এটা আমার একটু ডাউট আছে। আমার মনে হয় এটা সাম স্পিসিস হওয়া উচিত, ওকে। তো সাম স্পিসিস সাচ অ্যাজ দ্য প্রিহিস্টোরিক সাবার-টুথ টাইগার ড্যাশ ডাইড আউট, মানে পারফেক্ট টেন্সের কথা বলা হচ্ছে, সেটা পাস না প্রেজেন্ট সেটা তোমাকে বুঝতে হবে। পরের যে পোর্শনটা আছে সেটা থেকে বুঝতে পারছি যে এটা অলরেডি মানে হয়ে গেছে, এমন কিছু ঘটনাকে বোঝানোর চেষ্টা করছে, কারণ এখানে ডাইং আউট আছে, মানে এখানে একটা কন্টিনিউয়াস চলছে, ওকে, এখানে একটা কন্টিনিউয়াস চলছে আর এখানে একটা পারফেক্ট চলছে। এবার তোমাকে বুঝতে হবে যে এখানে হ্যাড বসবে না হ্যাভ বসবে, ওকে। এবার দেখো যে ক্লোজ টেন্সটা চলছে, প্যাসেজটা যেটা চলছে সেটা কিন্তু প্রেজেন্টেই চলছে, তাই আমি হঠাৎ করে এখানে আমি পাস্ট আনবো না, যদি আমার কাছে অপশনস থাকে, তো আমি সেই জন্য এখানে হ্যাভই ইউজ করবো। আর হ্যাভ এই জন্য ইউজ করবো কেননা আগে যেটা হয়েছে আমাদের যে স্পিসিস বা যদি স্যাম্পলসও ধরা হয় তাহলে সেটা কি, সেটা প্লুরাল, তো সেই জন্য আমি এখানে হ্যাজ তো ইউজ করতে পারি না, হ্যাভই ইউজ করবো, ওকে। সো হ্যাভ ইজ দ্য কারেক্ট ওয়ান, কেননা পুরো সেন্টেন্সটা বা পুরো প্যারাগ্রাফটা আমার প্রেজেন্টেই চলছে, আর এখানে দেখো আর আছে, তো একই সেন্টেন্সের মধ্যে এখানে পাস্ট পারফেক্ট, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? তো সেই জন্য এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টই ইউজ করবো নাকি পাস্ট পারফেক্ট, কারণ একই সেন্টেন্সের মধ্যে এন্ড দিয়ে সাম আবার আর আছে, ওকে। সো হ্যাভ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে হচ্ছে সাবার-টুথ টাইগার হ্যাভ ডাইড আউট অ্যান্ড সাম আর ড্যাশ ডাইং আউট। সাম আর ড্যাশ ডাইং, সাম আর রেগুলারলি ডাইং আউট, সাম আর রেডিলি, ডেলিবারেটলি, গ্র্যাজুয়ালি। এবার দেখো রেগুলারলি ডাইং আউট এটা তো আমরা বলতে পারি না, কারণ এমন কোনো ডেটা বা ইনফরমেশন আমরা কিন্তু এই মানে এই প্যাসেজটা থেকে পাচ্ছি না যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই প্রি হিস্টোরিক টাইগার যারা আছে তারা রেগুলারলি মারা যাচ্ছে, এরকম কোনো ইনফরমেশন কিন্তু আমি বুঝতে পারছি না, তাই না? তো সেই জন্য আমি এখানে ইউজ করতে পারি গ্র্যাজুয়ালি, মানে একটা স্লো প্রসেস, মানে যেটা কিন্তু অ্যাকচুয়ালি ইনএভিটেবল হতে চলেছে, চলে যাচ্ছে হয়ে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি গ্র্যাজুয়ালি, মানে আস্তে আস্তে এরা ডাইং আউট, সাম আর গ্র্যাজুয়ালি ডাইং আউট, ওকে। সো লাস্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, সামটাইমস নিউ স্পিসিস অ্যাপিয়ার, মানে বলছে যে কিছু কিছু এরকম দেখা যায় প্রিহিস্টোরিক কিছু এমন স্পিসিস আছে যারা অলরেডি মারা গেছে বা যারা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে মারা যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে এটাও দেখা যাচ্ছে যে নিউ স্পিসিসও কিন্তু আবার অ্যাপিয়ার হচ্ছে, নিউ স্পিসিসও কিন্তু আসছে, ওকে। যেমন এখানে ডগের কথা বলছে যে দ্য ডগ ইজ ড্যাশ স্পিসিস হুইচ ম্যান হ্যাজ কজ টু ড্যাশ ফ্রম দ্য উলফ। এবার দ্য ডগ ইজ ড্যাশ স্পিসিস, এ অ্যান্ড অনলি দ্য, ওকে। দেখো অনলি এখানে ইউজ হয় বলে এমন কিছু আমার মানে এখান থেকে পড়েই মনে হচ্ছে না। এবার এখানে তোমাদের একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে স্পিসিস, এই স্পিসিসটা সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্ম, ওকে, কি এটা? কারণ এখানে তো অলরেডি আমরা স্পিসিস বলছিলাম যেটা হবে অ্যাজিউম করছি, তো সেক্ষেত্রে আমরা এটাকে প্লুরাল ধরেছিলাম, তার জন্য আমরা এখানে হ্যাভ বসিয়েছিলাম। আবার এখানে দ্য ডগ ইজ বলছি, তার মানে এখানে নিশ্চয়ই একটা সিঙ্গুলার কিছু হওয়া উচিত, তাই না? তাহলে স্পিসিস সিঙ্গুলার ও প্লুরাল দুটাই ফর্ম হচ্ছে স্পিসিসই, ওকে। তোমার সেন্টেন্সের উপর ভ্যারি করবে মানেটা কি দাঁড়াচ্ছে, কিন্তু দুটোই কিন্তু স্পিসিসই হয়, সিঙ্গুলার ফর্ম ও স্পিসিস, প্লুরাল ফর্ম ও স্পিসিস, ওকে। দ্য ডগ ইজ আ স্পিসিস, একটা এমন স্পিসিস কথা বলা হচ্ছে, দ্য ডগ ইজ আ স্পিসিস, ওকে। ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার।
Next and our last question, the dog is a species which man has caused to dash from wolf. দেখো ড্যাশ ফ্রম উলফ মানে এমন কিছু বলেছে না যে মানে উলফের থেকে অ্যাপিয়ার হয়েছে, এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করছে না। মানে এখানে অ্যাকচুয়ালি কি বলছে, বিবর্তন বা ইভলিউশনের কথা বলা হচ্ছে, যে ডগ হচ্ছে এমন একটা স্পিসিস যেটা কিনা উলফের থেকে এসছে, এরকম কিছুটা বোঝানোর চেষ্টা করছে, আমাদের যেটা সেন্টেন্সটা পড়ে বা যেটা প্যারাগ্রাফটা পড়ে বোঝা যাচ্ছে। তো এখানে আছে এভলভ, এমার্জ, এক্সপ্যান্ড, ডিরাইভ। তো ডিরাইভ আমরা কোনো ক্যালকুলেশন বা এরকম ডেরিভেশন করলে পরে আমরা ডিরাইভ কথাটা ইউজ করি, ঠিক আছে। এক্সপ্যান্ড করা বা ইমার্জ করার কোনো ব্যাপার নেই এখানে, কারণ এখানে কোনো পার্টিকুলার স্পিসিসের কথা বলা হচ্ছে, তার জন্য ইভলভ ইজ দ্য কারেক্ট ওয়ান, যেটাকে আমরা বলি বিবর্তিত। ওকে, বিবর্তিত হওয়া, ইভলভ। বা ইভলিউশন মানে কি হয়, ইভলিউশন মানে তো বিবর্তন, জানোই তোমরা, ঠিক আছে। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ডগ ইজ আ স্পিসিস হুইচ ম্যান হ্যাজ কজ টু ইভলভ ফ্রম দ্য উলফ। ওকে, সো আজকে আমাদের এই সেশনটা এখানেই শেষ হচ্ছে, এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। আশা করি তোমাদের এই সেশন থেকে উপকার হবে এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের এই সেশনটা কেমন লাগলো। এবং এর সাথে সাথে যেটা তোমাদের সেশন শুরু হওয়ার সময় বলেছিলাম, যে সম্ভব হলে সেশনটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যারা আপকামিং এসএসসি এমটিএস এক্সামের জন্য বা এসএসসি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। আশা করি তোমরা এখানে শুধুমাত্র 25টা প্রশ্ন না, তার সাথে সাথে অ্যাডিশনাল অনেক এমন পয়েন্ট শিখতে পেরেছো এবং নিজেদের খাতায় নোট করেছো, যেটা কিনা তোমাদের এসএসসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালকে আবার আমরা একটা এমটিএস এর শিফট নিয়ে আসবো। সো আজকের জন্য এইটুকুই, খুব ভালো করে তোমরা পড়াশোনা করতে থাকো। দ্যাটস অল, থ্যাংক ইউ।